ইতিহাসের সাক্ষী। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের ওপর প্রথম পারমাণবিক বোমাটি ফেলেছিল একটি আমেরিকান বোমারু বিমান, যাতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় কমপক্ষে 70,000 মানুষের। সেই আক্রমণ থেকে বেঁচে যাওয়া একজন জাপানি স্কুল ছাত্রী বিবিসির কাছে বর্ণনা করেছিলেন সেই বিভীষিকাময় অভিজ্ঞতা, যা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। August 1945. The Second World War in Europe is over, but in the Pacific, 1945 সালের আগস্ট মাস। ইউরোপে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, কিন্তু এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 6ই আগস্ট সকালবেলা একটি মার্কিন বোমারু বিমান, যার নাম এনোলা গে, তার লক্ষ্যবস্তু জাপানের হিরোশিমা শহরের দিকে এগিয়ে যাচ্ছে। বিমানটির পাইলট ছিলেন কর্নেল পল টিবেটস। স্থানীয় সময় সকাল 8:15। বিমানটি হিরোশিমা শহরের ওপরে ফেলল প্রথম পারমাণবিক বোমা, যার নাম দেয়া হয়েছিল লিটল বয়। বোমাটি ফেলার পর কি ঘটল তাই বর্ণনা করেছেন পল টিবেটস। I had been prepared during the course of the year before to expect to see an explosion with a magnitude of 20,000 tons of TNT. এর জন্য আগের বছর থেকেই আমাকে তৈরি করা হয়েছিল। বলা হয়েছিল এই বিস্ফোরণের ক্ষমতা হবে 20,000 টন টিএনটির সমান। এটা এতই বিশাল যে তা আমাদের পক্ষে উপলব্ধি করাও সম্ভব ছিল না। বিস্ফোরণের পর আমি যখন বিমান থেকে নিচে তাকালাম, তখন যা দেখলাম তা ছিল এক ভীতিপ্রদ দৃশ্য। আমি কোনো কথা বলতে পারিনি, শুধু কয়েক সেকেন্ড সে ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়েছিলাম। একটু আগেও যা ছিল সকালের রোদে ঝলমল করতে থাকা এক শহর, তা পরিণত হয়েছিল এক ফুটন্ত কালো পিণ্ডে। তার উপরে মেঘের মতো পাক খেয়ে উঠছিল এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী। হিরোশিমা রেল স্টেশনে সেই সময় কয়েকজন বন্ধুকে নিয়ে দাঁড়িয়েছিলেন একজন স্কুল ছাত্রী, জিঙ্কো ক্লাইন। জায়গাটা বিস্ফোরণের কেন্দ্রস্থলের খুব বেশি দূরে ছিল না। 12 বছর পরে জিঙ্কো ক্লাইন বর্ণনা করেছিলেন তারপরে তিনি কি দেখলেন। We saw a classmate running towards us, waving her hand so gaily. When she was only a few yards away, I felt আমাদের ক্লাসেরই একটি মেয়ে ঠিক সেই মুহূর্তে উৎফুল্লভাবে হাত নাড়াতে নাড়াতে আমাদের দিকে দৌড়ে আসছিল। যখন সে আমাদের থেকে মাত্র কয়েক গজ দূরে, ঠিক তখন আমি আমার চোখের পাতার নিচে একটা অতি উজ্জ্বল আলোর ঝলকানি অনুভব করলাম। সাথে সাথে শুনতে পেলাম একটা বিরাট বিস্ফোরণের শব্দ। সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড ঝাপটা এসে আমাকে উড়িয়ে নিয়ে গেল। আমি নিশ্চয়ই কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু চেতনা ফিরে আসার সাথে সাথে আমি দেখলাম আমার চারপাশে শুধু অন্ধকার। চারপাশে শুনতে পেলাম শুধু লোকের আর্তচিৎকার। তখন আমি বুঝতে পারলাম যে আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছি। তখন আমিও চিৎকার করতে শুরু করলাম। I saw two strong hands ready to pull me up, and I clung to them till I came out to open air. হঠাৎ করেই দেখলাম দুটি সবল হাত আমাকে টেনে বের করে আনার চেষ্টা করছে। আমি সেই হাত দুটি আঁকড়ে ধরলাম। আমাকে বাইরে বের করে আনা হলো। ঠিক সেই মুহূর্তে হিরোশিমা স্টেশনের পেছনের জ্বলন্ত ভবনটি ভেঙে পড়ল। আমি অনুভব করলাম আমার পেছনেই আগুন। হুমড়ি খেয়ে পড়তে পড়তেও সেই ধ্বংসস্তূপের ওপর দিয়েই আমি দৌড়তে থাকলাম। এমন সময় আমার পরিচিত একটি কণ্ঠ আমার নাম ধরে ডাক দিল। আমি পেছন ফিরে দেখলাম আমারই ক্লাসের একটি মেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করলাম তাকে টেনে বের করতে, কিন্তু আগুন ততক্ষণে আরও ছড়িয়ে পড়েছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন আমি বাধ্য হলাম তাকে ফেলে যেতে। সে আমার হাত শক্ত করে আঁকড়ে ধরেছিল। আমি জোর করে সেই হাত ছাড়িয়ে নিয়ে ছুটতে লাগলাম, আর আমার পেছনে তার আর্তচিৎকার ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। Many times I dumped my body with the muddy water and headed towards the hill, following many injured people. আমি কাদা পানির মধ্যে দিয়ে আমার শরীরটাকে টেনে নিয়ে ছুটতে লাগলাম পাহাড়ের দিকে। আমার সামনে ছিল আরো অনেক লোক, সবাই আহত, সবাই দৌড়চ্ছে। পাহাড়ে পৌঁছানোর পর আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মাটিতে পড়ে গেলাম। আমার চারপাশে ছিল আহত অনেক লোক, অনেক মৃতদেহ। যখন আমার জ্ঞান ফিরল তখন মাঝরাত। দেখলাম আমার সামনে হিরোশিমা শহর জ্বলছে।
এই দৃশ্য আমার বিশ্বাস হচ্ছিল না। সেখানে আমার এক শিক্ষক ছিলেন। তিনি এসে আমাকে বললেন আমাদের স্কুলের 3 জন আহত ছাত্রের পরিচর্যা করতে। তাদের মুখ খানিকটা পুড়ে গিয়েছিল, শরীর ফুলে গিয়েছিল, আর অনবরত তারা রক্ত বমি করছিল। 2 জন এর মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলেছে। তারা ভোর হবার আগেই মারা গেল। 3য় জন সর্বক্ষণ শুধু মাকে ডাকছিল আর জল খেতে চাইছিল। সেও একটু পরেই মারা গেল। For the first time, I was very anxious of my parents' safety. As soon as the dawn came, I headed towards home to find. এরপরেই আমি প্রথমবারের মতো আমার বাবা মা কোথায় কেমন আছে তা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়লাম। সকাল হবার সাথে সাথেই আমি বাড়ির দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখলাম কিছুই নেই। আছে শুধু পাথরের সিঁড়ির 2টো ধাপ, আর বাকি সবই ইট সুরকির স্তূপ। আমি সেই সিঁড়ির ধাপের ওপর স্তব্ধ হয়ে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর আমাদের প্রতিবেশীদের একজন এসে উপস্থিত হলেন। মহিলাটি বললেন তিনি আমার বাবাকে দেখেছেন কাঁধে করে আমার আহত মাকে বহন করে নিয়ে যেতে। আমার মনে এক নতুন আশার সঞ্চার হলো। আমি আবার ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটতে থাকলাম। পার হয়ে গেলাম অনেক মৃতদেহ আর আহত মানুষ। দেখলাম নদীতে অসংখ্য মানুষের মৃতদেহ ভাসছে। দেখে আমার মনে হলো আমিও কেন মারা গেলাম না। At 5 o'clock in the evening, I found my parents just outside Hiroshima, where my father had a factory. We cried for joy to see each other. বিকেল 5টার দিকে আমি হিরোশিমা শহরের ঠিক বাইরে আমার বাবা মাকে খুঁজে পেলাম। এই জায়গাটাতে আমার বাবার একটা কারখানা ছিল। আমরা একে অপরকে জীবিত দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেললাম, যদিও আমার মা গুরুতরভাবেই আহত হয়েছিলেন। A few days after, I started feeling sick, and the purple spots covered all my body, and my hair started to come off, and the high temperature never went down. কিছুদিন পর আমি অসুস্থ বোধ করতে লাগলাম। আমার সারা দেহে কালচে লাল রঙের ছোপ দেখা দিল, মাথার চুল পড়ে যেতে লাগলো, গায়ে প্রচণ্ড জ্বর, এবং তা কিছুতেই কমছিল না। পরে যাকে বলা হতো পারমাণবিক রোগ, ওই সময় তার সূচনা। অক্টোবর মাস শেষ হতে হতে শত শত লোক এভাবে মারা গেল। আমি অনুভব করতে লাগলাম যে আমি মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। আমার মধ্যে দেখা দিল তীব্র মৃত্যু ভয়। এই সময় একজন পাদ্রী আমাকে একটা ছোট বাইবেল দিলেন, বললেন এর হাত থেকে বাঁচার একটি পথ আছে। বাইবেল পড়ে নতুন করে আশা জেগে উঠল, বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পেলাম। আমি রোগের সাথে লড়াই করলাম এবং বিস্ময়করভাবে সেরে উঠলাম, যদিও অন্য আরো বহু লোক আর সেরে ওঠেনি। Who struggled, never recovered. পারমাণবিক বোমার আঘাতে হিরোশিমা শহরের 60% ধ্বংস হয়ে গিয়েছিল। ধারণা করা হয় সব মিলিয়ে ওই বোমার আঘাতে হিরোশিমায় প্রায় 1,40,000 লোক নিহত হয়েছিলেন। জিঙ্কো ক্লাইনের স্কুলে তাদের ক্লাসে 50 জনেরও বেশি ছাত্রছাত্রী ছিল, আর তার মধ্যে বেঁচে ছিল মাত্র 2 জন। পরের বছর জিঙ্কো ক্লাইন তার স্কুলে নিহতদের স্মরণে এক প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিলেন। When I laid the wreath in front of the monument for schoolmates who died so young, for the first time I felt bitterness in my heart. আমি যখন সেই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ালাম, তখন আমি এত অল্প বয়সে মারা যাওয়া আমার বন্ধুদের জন্য আমার হৃদয়ের বেদনাকে যেন সেই প্রথমবারের মতো অনুভব করতে পারলাম। সেই অনুষ্ঠানের পর আমার ক্লাসের সেই মেয়েটির মায়ের সাথে দেখা হলো, যাকে আমি মৃত্যুর মুখে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছিলাম। তার মা কাঁদতে কাঁদতে আমাকে বললেন, তুমি কত ভাগ্যবতী যে তুমি বেঁচে আছো। আমি তো জানিও না যে ঠিক কোথায় আমার মেয়ে মারা গেছে। আমি কয়েক মাস ধরে তাকে খুঁজেছি, তার জন্য অপেক্ষা করেছি। 1 বছর পেরিয়ে গেছে, এখনো আমি তাকে স্বপ্নে দেখি যেন সে বেঁচে আছে। আমি তাকে বলতে পারিনি যে কিভাবে তার মেয়ে সাহায্য চেয়ে আর্তচিৎকার করছিল, এবং আমি আগুনের কারণে তাকে সাহায্য করতে পারিনি। How she called for help, and I couldn't help her for the fire. ইতিহাসবিদরা এ নিয়ে বিতর্ক করেন যে আসলেই হিরোশিমা এবং নাগাসাকির ওপরে পারমাণবিক বোমা ফেলার কোনো দরকার ছিল কিনা। অনেকে আমেরিকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন, বলেন তাদের উচিত ছিল জাপানিদের আত্মসমর্পণের জন্য আলোচনার পথ নেয়া।
আর অন্যেরা বলেন যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার জন্য পরমাণু বোমা ফেলাটাই ছিল একমাত্র উপায়। যে বিমানটি এই বোমা ফেলেছিল সেই ইনোরাগের পাইলট পল টিবেটস বলেছিলেন তারা যদি জাপানে অভিযান চালাতেন তাহলে আরও বেশি মানুষের প্রাণহানি হতো। তার কথায় হিরোশিমা মিশনের জন্য তিনি কখনো বিবেকের দংশন অনুভব করেননি।